আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে বৈঠকে সমঝোতা পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সারা দেশে ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ, জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএল দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক বিসিবি, স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রেলওয়ের প্রায় 2 ঘন্টার বৈঠকেও আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 4 ঘন্টার বৈঠক হয়েছে। সেখানে সমঝোতা না হওয়ায় রেলের কর্মবিরতি অব্যাহত রাখার বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন রেল শ্রমিকরা। ঢাকা রেলওয়ে স্টেশনে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাফিমুল, রানিং স্টাফদের ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি রয়েছে আমাদেরকে জানাবেন। প্রায় 4 ঘন্টার বৈঠক তো হয়েছে আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে, আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানান। রিদিতা, 4 ঘন্টার সময়টা থেকে আরও বেশি বলা চলেছে, কারণ হচ্ছে 2টা থেকে দফায় দফায় কিন্তু আলোচনা চলছে। একবার আলোচনা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এরপরে দেয় আবার হচ্ছে মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে আসে আবার 3য় দফায় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আলোচনা চলছে। এই আলোচনা দীর্ঘ 2 ঘন্টা হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি রেলওয়ে এর যে রানিং স্টাফে রয়েছেন। একই সাথে হচ্ছে যে মন্ত্রণালয় কিংবা হচ্ছে তৃতীয় পক্ষে একটা যে বলা যায় রাজনৈতিক দলগুলোর যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে যুক্ত হয়ে আলোচনায় রেলওয়েদের যে শ্রমিক তাদের সাথে আলোচনা করছেন। এখন পর্যন্ত বলা চলে যে কোনো প্রকারেই সিদ্ধান্ত আসতে পারেনি, এবং রেলওয়ে রানিং স্টাফে যারা রয়েছেন তারা আন্দোলন চালানোর এক প্রকার ঘোষণা দিয়ে রেখেছেন। কোনো যদি সিদ্ধান্ত রাতের মধ্যে না জানা হয়, তাহলে আগামীকালকেও রেলওয়ের যে ধর্মঘট ছিল এই ধর্মঘট চলবে। আর যে মন্ত্রণালয়ে যারা রয়েছেন কিংবা রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন, শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দল কিংবা হচ্ছে জামাতে ইসলামের যে শ্রমিক সংগঠন রয়েছে, সেই সভাপতি কিন্তু আমরা এই আলোচনা দেখেছি। তারা আশা করছেন যে রাতের মধ্যে সমস্যার সমাধান হবে, রাতে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রিদিতা, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের রেল চলাচল বন্ধ থাকায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছে রেলপথ উপদেষ্টা। তবে দাবি পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি এই ঘোষণা দেন। তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি স্পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা ও লজিস্টিক্স এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আবুধাবি পোর্টস গ্রুপের এসএডিপিজি প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল মাজদারের উন্নয়ন ও বিনিয়োগের প্রধান ফাতেমা আল মাধুম আল সুওয়াইদি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে বিনিয়োগের এই প্রস্তাব দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদি, প্রধান উপদেষ্টা প্রতিনিধি খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।
যে দল জনগণ থেকে দূরে চলে যাবে তাদের পরিণতি 5ই আগস্টের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনার সাতক্ষীরা বাগেরহাট বিএনপির 31 দফা কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে। রাহুল রায় রিপোর্ট। 20 জানুয়ারি লন্ডন থেকে নিজে ফর্ম পূরণ করে চাঁদা দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার জেলা ও মহানগরের সদস্য নবায়ন শুরু করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সদস্য নবায়ন কমিটির সদস্যরা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের লোক। কেন? সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস পেরেস। পরে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত জানানো হয়। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। এর দায় এড়াতে না পারলেও এখনই লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দুর্বার রাজশাহীর মালিকের উপর আস্থা কমলেও এখনও পাওনা পরিশোধের সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন আদালত। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন মিরপুর জোনের এডিসি এম এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ইন্সপেক্টর অপারেশন আরশাদ হোসেন ও এসআই চঞ্চল চন্দ্র সরকার। সকালে এসআই চঞ্চল সরকারকে আর দুপুর 2টায় এডিসি এম এম মইনুল ইসলাম ও আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী 23শে ফেব্রুয়ারি এবং রামপুরার মেরাদিয়ার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল ও মিরপুরে এডিসি মইনুল ইসলামের মামলার পরবর্তী শুনানি 24শে মার্চ ঠিক করেছেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে
যে বারবার গুলি করছিল সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর গোমায় সেনাবাহিনীর সঙ্গে রুয়ান্ডা সেনা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 17 জন নিহত ও কমপক্ষে 370 জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স কথা জানিয়েছে। গোমা শহরের দখলে নিয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী জোট। শহরটিতে প্রায় 20 লাখ মানুষের বাস, তাদের বেশিরভাগই উদ্বাস্তু। এর আগে 2012 সালে M23 এই শহরের দখল নিয়েছিল। ওই অঞ্চলে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান জন পিয়েরে বলেছেন, M23কে সমর্থন দিতে রুয়ান্ডার কয়েকজন সেনা গোমায় অবস্থান করছেন। এই সংকট নিয়ে আবারও বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে ISPR। কৃষি সংবাদ। ভোলায় এবছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ক্যাপসিকামের সমারোহ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে চাষিদের। স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই ফসল। প্রকৃতি সংবাদ। প্রবাদ কিংবা প্রবচনে নয়, নড়াইলে রাতারাতি পুকুর চুরির অভিযোগ উঠেছে। সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে পুকুর খনন ও PSF নির্মাণে কোটি টাকা আত্মসাৎ সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। জনকল্যাণে নেওয়া এই প্রকল্প এখন স্থানীয়দের গলার কাটা হয়ে উঠেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে মেটাল সিটির বার্ষিক ব্যবসা পর্যালোচনা এবং কৌশলগত সভা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিক জামিলের সভাপতিত্বে বক্তারা আগের অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই সময় মেটাল সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বেক্সিমকোর চালু থাকা 2টি কোম্পানির শেয়ার বিক্রি করে বন্ধ করে দেওয়া কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারির মধ্যে পাওনা শোধ করা হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শ্রম উপদেষ্টার সভাপতিত্বে অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যরা উপস্থিত ছিলেন। শ্রম উপদেষ্টা জানান, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকোর নেওয়া ঋণের পরিমাণ 28,500 কোটি টাকার বেশি। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলেও তিনি জানান। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনতা ব্যাংক সমূহ, যেটা আমি বলেছি, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তন হয়েছে। রাজধানী মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তনে বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা, ডাক্তার মোহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারি, অ্যাডভোকেট শাহেদ কাদের পাটোয়ারি সহ অন্যরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে বৈঠকে সমঝোতা পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সারা দেশে ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ। জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএল দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক বিসিবি, স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।